হ্যালো, আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টরা। ওয়েলকাম টু মাই আইসিটি অনলাইন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন ভালো আছি, সুস্থ আছি। সো পড়াশোনা কেমন চলতেছে আপনাদের? আশা করি ভালোই চলতেছে, পড়াশোনা করতেছেন। ওকে, পড়াশোনা করতে হবে মামুনিরা, বাবারা। পড়াশোনা চালিয়ে চালিয়ে যান, তাহলে হবে কি একটা মনের ভিতরে একটা কনফিডেন্ট থাকবে যে না, আমার পড়াটা ঠিক চলতেছে, আমি পিছিয়ে নেই। বা অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক দিন যদি পড়া অফ হয়ে থাকে, তখন কিন্তু ভয় লাগে যে কি হবে সামনে, আমি তো কিছুই পড়িনি, নিয়ে আমি কিভাবে রেজাল্ট আমার ভালো আসবে বা কিভাবে আমি পাশ করব পরীক্ষাগুলোতে, এরকম একটা ভয় কিন্তু থাকে। কিন্তু আপনি যদি পড়াশোনাটা রেগুলার চালিয়ে যান, তখন মনের ভিতরে একটা কনফিডেন্ট থাকে যে না, আমার সব কিছু ঠিকঠাক চলতেছে, তাই না? আচ্ছা, তো আমরা প্রিভিয়াস কয়েকটা লেকচারে চ্যাপ্টার 5-এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের কোড করার সময়, হ্যাঁ, সি প্রোগ্রামিংয়ে কোড করার সময় আমার ওই টপিকগুলো, বেসিক আইডিয়াগুলো আমার কাজ লাগবে, ঠিক আছে? সো বেসিক আইডিয়াগুলো আপাতত আমাদের টপিকগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন কোডে যাব, হ্যাঁ, কিভাবে কোড করতে হয় সি প্রোগ্রামিংয়ে, কিভাবে কোডগুলো রান করাতে হয়, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ওগুলো আমরা দেখব। খুব মোটামুটি ইন্টারেস্টিং আছে, যদি আপনারা খুব ভালো করে বুঝে যান তাহলে দেখবেন ইজি আছে। মানে খুব একটা কমপ্লিকেটেড জিনিসকে যখন আপনি বুঝতে পারেন, তখন কিন্তু নিজের ভিতরে খুব এক্সাইটিং থিংস আর কি কাজ করে, যে ওয়াও, এটা এত সুন্দর করে কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে ওগুলোই আমরা আজকে দেখব, যে একটা সি প্রোগ্রামিংয়ে কোড কীভাবে লেখা হয়, কোড কীভাবে কাজ করে। সো চলেন আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রোগ্রামটা প্রোগ্রাম 1, হ্যাঁ, প্রোগ্রাম 1-এ বলা হয়েছে যে ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ। এই লেখাটিকে আমরা স্ক্রিনে প্রদর্শনের জন্য একটা সি প্রোগ্রাম লিখব। তো আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে কিভাবে একটা সি প্রোগ্রামের গঠন কীরকম হয় ওটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। সো আপনারা প্রিভিয়াস লেকচারগুলো একটু ভালো করে খেয়াল করবেন, প্রিপেয়ার করে নেবেন, যাতে করে আমাদের নেক্সট লেকচারগুলো কাজ করতে গেলে প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখেন সমাধানে যে প্রথমেই লেখা #include_stdio.h, এটা যেন কি ছিল আমাদের? এটা হচ্ছে একটা সি প্রোগ্রাম লেখার সময় প্রথম হেডার ফাইল। এই হেডার ফাইলটা আমাকে অলওয়েজ দিতেই হবে। আপনি যে কোনো কোড করেন না কেন, সি প্রোগ্রামে যে কোনো কোড করেন না কেন, আপনাকে এই #include_stdio.h এই হেডার ফাইলটা লিখতেই হবে, মাস্ট লিখতেই হবে। এটা যদি না লেখেন তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না, আপনার প্রোগ্রাম এরর দেখাবে। ওকে, এরপরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ইন্ট মেইন। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ক্লোজিং। সো এই যে ইন্ট মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন লেখার প্রথম অংশ। এই ইন্ট দিয়ে বোঝানো হয়েছে কি ইন্টিজার টাইপ, হ্যাঁ, ইন্ট হচ্ছে ইন্টিজার টাইপের একটা রেজাল্ট আমাদের যে দেখাবে, এ কারণে আমরা এখানে আইএনটি দিয়েছি। অনেক সময় ইন্ট না লিখলেও হয়, অনেকগুলো কম্পাইলার আছে। কম্পাইলারগুলো আমি যদি আপনাকে বলি, সেগুলো হচ্ছে আপনার কোড ব্লকস আছে, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও আছে, ডেভ C++ আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার একটা প্রোগ্রাম করার জন্য কিছু কম্পাইলার, সফটওয়্যার কম্পাইলার বলা হয়। আমরা যে কোনো সফটওয়্যারেই আপনি সি প্রোগ্রাম করতে যান না কেন, কিন্তু আপনার কিন্তু স্ট্রাকচারটা সেমই থাকবে। আপনাকে এভাবেই ইন্ট মেইন লিখতে হবে, অথবা শুধু মেইনও লিখতে পারি, কিন্তু ইন্ট মেইন লেখাটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি পদ্ধতি, ঠিক আছে? আপনারা অলওয়েজ আমি সাজেস্ট করব যে ইন্ট মেইন দিয়েই আপনার প্রোগ্রামটা শুরু করবেন। ওকে, এরপরে আমরা দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, কিছু সি প্রোগ্রামিং করার সময় কিছু রুলস আছে যেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন না। যদি অ্যাভয়েড করেন তাহলে আপনাদের সি প্রোগ্রামে কোড করার সময় ইরর দেখাবে। তো সেমভাবে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এটাও আপনারা অ্যাভয়েড করতে পারবেন না। এটা যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না। ওকে, তো যে কোনো ফাংশন লেখার সময় কিন্তু আমাদের কিছু ব্র্যাকেট ইউজ করতেই হয় বেসিক্যালি। ওকে,
তারপর দেখেন প্রিন্টএফ দেওয়া হয়েছে। এখানে প্রিন্টএফটা কিসের কাজ করে? আমার প্রিভিয়াস লেকচারে আমি বলেছিলাম যে প্রিন্টএফ হচ্ছে আউটপুট শো করার কাজে ব্যবহার করা হয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। প্রিন্টএফটা হচ্ছে আউটপুট শো করার জন্য, আউটপুট দেখানোর জন্য আমাকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতেই হবে। প্রিন্টএফ ছাড়া আমি কোনো আউটপুট শো করতে পারবো না। ওকে, এই যে কোশ্চেনে যে বললো যে ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ, হ্যাঁ, ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ, এই লেখাটাকে আমাকে স্ক্রিনে দেখাতে হবে। স্ক্রিনে দেখানো মানে কি? এটাকে আমাকে আউটপুটে দেখাতে হবে, আর আউটপুটে দেখানোর মানেই হচ্ছে আমাকে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। ওকে, আমি ধাপে ধাপে প্রোগ্রামগুলো আপনাদের বুঝাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে আবার বারবার আমার লেকচারটা একটু রিপিট করবেন, তাহলেই দেখবেন বুঝে যাবেন। তাহলে কি হলো এত দূর পর্যন্ত, যে ফার্স্টে আমাকে #include_stdio.h হেডার ফাইলটা লিখতে হবে। এই হেডার ফাইলটা না লিখলে আমাদের প্রোগ্রাম রান করবে না। এরপরে আমরা ইন্ট মেইন, এই মেইন ফাংশনটা লিখব। তারপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আমাদের কোশ্চেন অনুযায়ী, যেহেতু আমাকে কোশ্চেনে বলেছে যে এই লেখাটাকে স্ক্রিনে প্রদর্শন করতে, তার মানে আউটপুটে দেখাতে হবে, আর আউটপুটে দেখাতে হলে আমাকে কি ফাংশন ব্যবহার করতে হবে? প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি প্রিন্টএফ ফাংশনটা লিখলাম। এরপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে ডাবল কোটেশনও দিতে হবে। ডাবল কোটেশন না দিলে কিন্তু প্রোগ্রাম এরর দেখাবে। ওকে, এগুলো হচ্ছে রুলস, এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না। এরপর দেখেন /n মানে হচ্ছে আপনার একটা নতুন লাইন, একটা নিউ লাইন তৈরি হবে। হ্যাঁ, /n আপনি যতবার /n ইউজ করবেন ততবারই সে একটা নিউ লাইন তৈরি করে একটা পজিশনে গিয়ে আপনার লেখাটা দেখাবে। ওকে, তো এই /n এর কাজ তাহলে কি? /n এর কাজ হচ্ছে আপনাকে একটা নতুন লাইন তৈরি করে দিবে। ওকে, এরপরে এই যে ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ, এই লেখাটা আপনার শো করবে। এরপর দেখেন আবার /n দেওয়া হয়েছে। এই /n দেওয়াটার মানে হচ্ছে আপনার নিচে গিয়ে আরেকটা নতুন লাইন সে শুরু করবে। অনেক সময় দেখা যায় না যে আমরা একটু ডিজাইন করে যখন লেখাগুলো লিখি, হ্যাঁ, এই যে এই স্ক্রিনটাতেই দেখেন উপরে কিছু জায়গা ফাঁকা আছে, নিচে কিছু জায়গা ফাঁকা আছে। এই যে উপরের জায়গা ফাঁকা আছে, নিচের জায়গা যে ফাঁকা আছে, এইগুলা আমরা যদি সি প্রোগ্রামে লিখতে চাই তখন আমরা এই নিউ লাইন, এই যে /n দিয়ে আমরা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এভাবে খালি জায়গা পাবো, হ্যাঁ, যাতে করে লেখাটা দেখতে একটু সুন্দর হয়। ওকে, এরপরে দেখেন আমাদের ডাবল কোটেশন ক্লোজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটও ক্লোজ। এরপরে এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু সেমিকোলন দেওয়া আছে। অবশ্যই সেমিকোলন আপনাকে দিতেই হবে। সেমিকোলন যদি না দেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা এরর দেখাবে, রান করবে না। হ্যাঁ, এইগুলো ছোটোখাটো জিনিস, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার এই ভুলগুলো সংশোধন করার সুবিধা হবে। ওকে, এরপরে যেহেতু আমার এই লেখাটা প্রদর্শনের জন্য আমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে ফেলেছি, সো আমার আর কোনো কাজ নেই। এরপরে লাস্টে হচ্ছে রিটার্ন 0টা দেওয়া হয় এই যে এই ইন্টের জন্য। হ্যাঁ, ইন্টের জন্য আপনাকে এই রিটার্ন 0টা লিখতে হবে। এই রিটার্ন 0টা লেখার মানে হচ্ছে আপনি পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম লেখেন, আমাদের তো অনেক প্রোগ্রাম লিখতে হয়। ওকে, তো এই যে প্রোগ্রামগুলো আপনি যে লিখবেন, এই প্রোগ্রামগুলো লেখার সময় যাতে কোনো ভুল না হয়, হ্যাঁ, আগের প্রোগ্রামটা যাতে রান করে রেজাল্ট দিয়ে সে যেন চলে যায়, পরবর্তী প্রোগ্রামকে যেন সে ডিস্টার্ব না করে, এই কারণে আমরা রিটার্ন 0টা লিখি। ওকে, এরপরে দেখেন লাস্টে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো ফার্স্টেই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ছিল, এরপরে আমরা লাস্টে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে দেবো। হ্যাঁ, এগুলোও খেয়াল করতে হবে। তাহলে একটা সি প্রোগ্রামে কিভাবে কোড করতে হয় সেটাও আমরা দেখলাম, আর কিভাবে আউটপুটে শো করতে হয় কোনো লেখা সেটার জন্য আমরা দেখলাম যে প্রিন্টএফ ফাংশনটা আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে একটা লাইন কিন্তু শো করেছি। আমরা যদি এখন অনেকগুলো লাইন শো করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে আরও একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। আপনি যতগুলো প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবেন ততগুলো লাইনই আপনাকে স্ক্রিনে শো করবে। ওকে, যেমন ধরেন এখানে লিখলাম
ফার্স্টে প্রিন্টএফ দিয়ে যে লিখলাম ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ, এরপর আমি আরেকটা প্রিন্টএফ দিয়ে লিখতে পারি টিচার্স নেম লিখতে পারি, এরপরে আরেকটা প্রিন্টএফ দিয়ে আমরা গ্রুপের নেম লিখতে পারি, আরেকটা প্রিন্টএফ দিয়ে আপনি আপনার নিজের নেম লিখতে পারেন। হ্যাঁ, যা কিছু লিখতে চান না কেন, স্ক্রিনে প্রদর্শন করতে চান না কেন, আমাদের কি ব্যবহার করতে হবে? প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, আমি বারবার রিপিট করতেছি, প্রিন্টএফ ফাংশনটা কিসের জন্য ব্যবহার করা হয়? আউটপুট শো করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যে এই প্রোগ্রামটা তো আমি এমনিতে এখানে লিখেছি, এটা কিন্তু একটা সফটওয়্যারের ভিতরে লিখতে হবে, যে সফটওয়্যারটাকে রান করলে একটা কম্পাইলার বক্স আসবে, সেই কম্পাইলার বক্সে আমাকে ওয়েলকাম টু আইডিয়াল কলেজ এই লেখাটা দেখাবে। হ্যাঁ, এই যে আমি সফটওয়্যার বললাম, এই যে কম্পাইলার বললাম, এগুলো হচ্ছে সি প্রোগ্রাম লেখার জায়গা। ওকে, তো দেখি তো এই জিনিসটা কীরকম। এই যে দেখেন, আমি স্ক্রিনশট নিয়ে আপনার সেই সফটওয়্যার, সেই কম্পাইলারের ছবিটা নিয়ে এসেছি। এই যে ফার্স্টে কি লেখা, code1.cpp। আমি এই কোডগুলো সব কোড ব্লকসে লিখেছি। আমি 3টা সফটওয়্যার নাম আপনাদের বলবো, সেটা হচ্ছে কোড ব্লকস, আর সেকেন্ডটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, তারপর হচ্ছে ডেভ সি প্লাস প্লাস, আরও অনেক কম্পাইলার আছে, অনেক সফটওয়্যার আছে যেখানে আমরা সি প্রোগ্রাম করতে পারি, কিন্তু কোড ব্লকসটা ব্যবহার করা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। এটার কারণ হচ্ছে কোড ব্লকসে যদি আপনি কোড করেন, আপনার যে কোনো লাইনে যদি আপনি ভুল করে ফেলেন, যে আমি একটা লাইনে কোড লিখতে গিয়ে ভুল করে ফেলেছি, আমার প্রোগ্রামটা রান করতেছে না, তো কোড ব্লকস করে কি, আপনাকে দেখিয়ে দেয় যে আপনি এই লাইনে ভুল করেছেন, এই লাইনটা ঠিক করলে আপনার প্রোগ্রাম ঠিকঠাক মতো রান করবে। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা ইউজুয়ালি, আমরা যারা প্রোগ্রামার, আমরা যারা কোড করি, তারা ইউজুয়ালি আমরা কোড ব্লকস সফটওয়্যারটা ব্যবহার করি। সো এই কোড ব্লকসে আমরা যখন কোড করব, তখন এই কোডটাকে সেভ করতে হলে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনি নিজের নামও দিতে পারেন। সো আমি এখানে কোড 1 লিখেছি। এরপরে এই যে .cpp, এটা হচ্ছে কোডের এক্সটেনশন। .cpp মানে হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস লেখা হয় এই কারণেই, সি প্লাস প্লাসটা হচ্ছে সি এর আপডেটেড ভার্সন। তো যে ফাংশনটা আপনার সিতে কাজ করে না, সেই ফাংশনটা সি প্লাস প্লাসে আপডেটেড ভার্সন, তো এই কারণে ওই ফাংশনটা সি প্লাস প্লাসেও কাজ করে। এই কারণে আমরা ওই একটু অ্যাডভান্স থাকার জন্য সিপিপি ইউজ করে থাকি, এক্সটেনশনটা ইউজ করে থাকি। ওকে, বুঝতে পেরেছি তো কিভাবে আমাকে কোডটাকে সেভ করতে হবে? যে কোনো নামই আপনি দিতে পারবেন, কিন্তু এর পরে .cpp এই এক্সটেনশনটা আপনাকে দিতেই হবে। সিও দিতে পারেন, সি অথবা সিপিপি এই দুইটা ইউজ করতে পারবেন, কিন্তু যেটা বললাম যে সিপিপি ইউজ করাই বেটার, কারণ এটা আপডেটেড ভার্সন। ওকে, তাহলে দেখেন, যে কোডটা আমি প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছিলাম, ওই কোডটাই কিন্তু আমি এখানে সেম লিখেছি। হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ ইনক্লুড str.h, তারপর হচ্ছে ইন্ট মেইন, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে প্রিন্টএফ ফাংশন, তারপর রিটার্ন 0। হ্যাঁ, এগুলো দেখেন খুবই কালারফুল, কারণ এটা আমার সেভ করা আছে, তো সেভ করে আমাকে রান করতে হবে, এই কারণে এগুলো এরকম দেখতে সুন্দর কালারফুলি দেখায়। ওকে, তারপরে এই যে এই কোডটা যখন আমি রান করেছি, তখন এই যে কালো বক্সটা, এইটাকে বলা হয় কম্পাইলার বক্স। হ্যাঁ, এই কম্পাইলার বক্সে আপনি যে কোডটা রান করেছেন, সেই কোডের রেজাল্ট আপনাকে এই কম্পাইলার বক্সে দেখাবে। দেখেন, এই কম্পাইলার বক্সে লেখা আছে ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ। আমি যে প্রিন্টএফ দিয়ে ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ লিখেছি, ওই লেখাটাই আমার এই কম্পাইলার বক্সে মানে স্ক্রিনে প্রদর্শন করতেছে। একটু খেয়াল করলে দেখবেন যে ওয়েলকামের আগে কিন্তু একটু খালি জায়গা আছে, আবার ওয়েলকামের পরেও কিন্তু একটু খালি জায়গা আছে। এই দুইটা খালি জায়গা কেন এসেছে বলতে পারবেন? কারণ আমি এই যে শুরুতেও /n দিয়েছি, আবার লাস্টে গিয়েও /n দিয়েছি, কারণ /n এর কাজ হচ্ছে নতুন লাইন তৈরি করবে, সে একটা নিউ লাইন তৈরি করবে। আপনি ফার্স্টেই যদি /n দেন, তাহলে এই যে এখানে একটা নিউ লাইন তৈরি করবে, একটা খালি জায়গা, তারপরে আপনার ওয়েলকাম টু খিলগাঁও আইডিয়াল কলেজ দেখাবে। এরপরে আপনি আবার যেহেতু /n দেওয়া হয়েছে, সো আমাকে আবার একটা নিউ লাইন খালি জায়গা শো করবে। আর নিচে লেখাগুলো হচ্ছে আপনার কতটুকু টাইমে এই রেজাল্টটা এক্সিকিউট করবে, সেই টাইমটা আর কি দেখিয়েছে, যে এক্সিকিউশন টাইম হচ্ছে 0.047 সেকেন্ডের ভিতরে সে আমাকে এই রেজাল্টটা শো করে দেখাবে। সো আপাতত বুঝতে পেরেছি তো কিভাবে একটা কোড করতে হয়, কিভাবে কোডটাকে সেভ করতে হয়, কোনটা কম্পাইলার বক্স, কিভাবে আমাকে কোড লিখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কোড ব্লকস আপনি যে কোনো
যদি আপনার বাসায় কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, ট্যাবেও আপনি কোড করতে পারবেন। আপনাকে ফার্স্টে করতে হবে কি, সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। কোড ব্লকস সফটওয়্যার আছে, ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার আছে, ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যার আছে। আপনি যে সফটওয়্যার সুইটেবল মনে করেন, আমি বলবো কোড ব্লকসেই করা খুব ভালো হবে। যদি আপনারা কোড ব্লকসে কোড করতে চান, কোড ব্লকসটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা ডাউনলোড করলে তখন আপনারা ওই কোড ব্লকসে এই কোডগুলো করতে পারবেন, কিভাবে রান করতে হয় ওগুলো সব কিছু ওখানে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। টিউটোরিয়ালও আছে, আর আমি তো আছি, আমার কাছ থেকেও যদি হেল্প নিতে চান মোস্ট ওয়েলকাম, আমাকে নক করবেন, আমার কাছ থেকে জেনে নেবেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রোগ্রাম। সো আমরা আরেকটা একটু প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম 2 হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম লিখো। হ্যাঁ, এই যে আমি কিন্তু এখানে অ্যালগরিদমও লিখেছি, ফ্লোচার্টও লিখেছি, এগুলো কিন্তু সি প্রোগ্রামেরই অংশ, অ্যালগরিদম, ফ্লোচার্ট। এই কারণে আমাদের কিন্তু প্রথম অংশ আমরা এখানে জয়েন করে দিব। হ্যাঁ, আপনাদের কিন্তু কোশ্চেনে এভাবেই আসে, যেমন ধরেন আমাদের যে জ্ঞানমূলক কোশ্চেনে তো হচ্ছে কাকে বলে আসে, তারপরে হচ্ছে অনুধাবন কোশ্চেনে একটু মেমোরাইজিং টাইপের কোশ্চেন আসে, কিন্তু ওই যে গ আর ঘতে না, এই দুইটাতে যে কোশ্চেনগুলো আসে ওখানে কিন্তু দেওয়া থাকে। যেমন ধরেন গতে আপনার 3 মার্কসের কোশ্চেনে বলে দিল যে অ্যালগরিদমটা লিখো, আর 4 মার্কসের কোশ্চেনে বলে দিল ফ্লোচার্ট আর সি প্রোগ্রামিং ভাষায় কোড লিখো, অথবা শুধু এমনও বলে দিতে পারে যে 4 নাম্বার কোশ্চেনে সি ভাষায় প্রোগ্রাম লিখো। ওকে, সো এই কারণে অ্যালগরিদম, ফ্লোচার্টও আপনাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ওটা বাদ দিলে চলবে না। ওকে, তাহলে এখন যেহেতু অ্যালগরিদম আর ফ্লোচার্টটা আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখেছি, প্রথম অংশ যে প্রথম চ্যাপ্টার 5 এর যে প্রথম অংশ ছিল, সেখানে আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্ট অলরেডি শিখেছি বৃত্তের ক্ষেত্রফলের জন্য। সো আমি এখানে শুধু সি ভাষায় কিভাবে প্রোগ্রামটা লিখতে হয় সেটা আমি দেখাবো। সো চলেন, ফার্স্টেই কি লিখতে হবে সমাধানে, ফার্স্টেই আমাদের লিখতে হবে #include_stdio.h, এটা হচ্ছে আমাদের প্রথম হেডার ফাইল। এখন বৃত্তের ক্ষেত্রফল, তাই না, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। পাইটা আমার কি, পাইয়ের মান কিন্তু আমরা জানি, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। পাইয়ের মান হচ্ছে 3.1416। এই কারণে দেখেন এখানে #define দিয়ে পাইয়ের ভ্যালু বলা হয়েছে। বলতে পারবেন এটা কিরকম ভেরিয়েবল, এটা কিন্তু হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এভাবেই কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। যদি কোনো গ্লোবাল ভেরিয়েবল থাকে তখন আমরা #define পাই দিয়ে, এখানে আমরা যেহেতু পাই ইউজ করতেছি এই কারণে কিন্তু এখানে পাই লিখে 3.1416 লিখে ফেললাম। পাই কিন্তু সি প্রোগ্রামিংয়ে আপনার যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেখানে অ্যাকচুয়ালি ওই যে পাইয়ের শেপটা ওগুলো থাকে না। ওকে, এই কারণে আমরা পাইকে পিআই দিয়ে লিখতে হয়। ওকে, বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন যেটা, সেটা হচ্ছে ইন্ট মেইন দিব, এটা আমরা অলরেডি জেনে আসছি। এরপরে হচ্ছে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু দিতে হবে। এরপরে দেখেন কি লেখা আছে, ফ্লট, FLOAT, ফ্লট A, R, এগুলো হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। কি বললাম, ভেরিয়েবল ডিক্লারেশন, কিভাবে ভেরিয়েবলটাকে আপনাকে ডিক্লেয়ার করতে হয় একটা প্রোগ্রামে। একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কাজ করবে এরিয়ার মানের জন্য। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কঠিন কিছুই না। যদি আগে থেকেই মনে করেন যে ও বাবা এতে তো কঠিন, তাহলে কিন্তু কিছুই শেখা যাবে না। ওকে, সো একটু ভালো করে খেয়াল করেন, আমি আবারও বলতেছি, হচ্ছে আপনার এরিয়া, ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া। এই কারণে একটা ভেরিয়েবল আমি নিয়েছি, আর আর একটা ভেরিয়েবল নিয়েছি। এই আর হচ্ছে আপনার রেডিয়াস, পাই আর স্কয়ার, তাই না? আপনার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো আমরা কিন্তু ছোটবেলায় অঙ্ক করেছি যে আপনার ব্যাসার্ধ এত হলে কি ক্ষেত্রফল কত হবে। ওই যে ব্যাসার্ধের মানটা যে দেওয়া হয়, ওই মানটা এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করা হয়েছে। আর ফ্লট টাইপের ডাটা টাইপ, ফ্লট টাইপের ডাটা টাইপ মানে কি, ফ্লট টাইপের ডাটা টাইপ মানে হচ্ছে দশমিক। হ্যাঁ, ক্ষেত্রফল তো অবশ্যই দশমিক আছে, তাই না?
ক্ষেত্রফল তো কখনো পূর্ণ সংখ্যা আসে না। সো এই কারণে আমরা ফ্লট দিয়ে ফ্লট টাইপের ডেটা টাইপ লিখে তারপরে দুইটা ভেরিয়েবল ইউজ করেছি। প্রথম ভেরিয়েবল হচ্ছে এরিয়া, এই এরিয়ার ভিতরে আমার একটা মান যে স্টোর করা থাকবে সেই মানটা আমরা ইউজ করব। মানটা শো করার জন্য আমরা এরিয়ার এ ভেরিয়েবলটা ব্যবহার করেছি। আর হচ্ছে রেডিয়াসের জন্য যে মানটা আমরা ইনপুট নিব, আর এর মান আমাকে ইনপুট নিতে হবে। সো এরপরে দেখেন প্রিন্টএফ লিখায়। প্রিন্টএফের কাজ যেন কি? প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুট শো করা, মানে কোনো কিছু স্ক্রিনে প্রদর্শন করা। যে কোনো লেখাই আপনি যখন স্ক্রিনে প্রদর্শন করবেন আপনাকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্টএফ ফাংশন ব্যবহার না করলে আপনি আপনার লেখাকে স্ক্রিনে দেখাতে পারবেন না। যে কোনো লেখাই স্ক্রিনে দেখানোর জন্য আপনাকে প্রিন্টএফ ফাংশন লিখতে হবে। এরপরে দেখেন এই যে এখন তো এগুলো আমরা জানি স্ল্যাশ এন কেন ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, এই লেখাটা যদি আমি লিখে দেই তাহলে এই লেখাটা আমাকে ওই যে স্ক্রিনে দেখাবে যে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। তখন আমি বুঝতে পারবো ও আমাকে রেডিয়াসের মানটা ইনপুট দিতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন প্রিন্টএফ যেরকম কোনো কিছু শো করার জন্য, আউটপুট শো করার জন্য ব্যবহার করা হয় স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। SCANF স্ক্যানএফ ব্যবহার করা হয়। স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করা হয় আপনার ইনপুট নেওয়ার জন্য। কি বললাম? প্রিন্টএফ ব্যবহার করা হয় আউটপুট শো করার জন্য অথবা কোনো লেখা স্ক্রিনে দেখানোর জন্য, আর স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয় আপনার ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানএফ ফাংশন কিসের জন্য ব্যবহার করা হয়? ইনপুট নেওয়ার জন্য। এরপরে দেখেন স্ক্যানএফ ফাংশনটার ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমরা %f ব্যবহার করি। এই যে %f কেন ব্যবহার করা হয়েছে? কারণ আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে ফ্লট এ আর ভেরিয়েবলটা কোন টাইপের ডেটা টাইপ? ফ্লট টাইপের ডেটা টাইপ। ফ্লট টাইপের ডেটা টাইপের জন্য আমরা স্ক্যানএফ এর ভিতরে %f ব্যবহার করব। ওকে, বুঝতে পেরেছেন তো? খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমরা আরও অনেক প্রোগ্রাম লিখব কখন আমাদের %f ব্যবহার করতে হবে, কখন আমাদের পূর্ণ সংখ্যার জন্য কি ব্যবহার করতে হবে। আপনারা যদি লেকচারগুলো ভালো করে খেয়াল করতে থাকেন, লেকচারগুলো যদি প্রতিনিয়ত দেখেন, আপনারা যদি ক্লাসের সাথে অ্যাটাচ অবস্থায় থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন কোনটা ইউজ করব। ওকে, এরপরে আপনাকে কমা দিয়ে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ দিয়ে আন্ডারস্কোর দিয়ে, সরি এটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে তারপরে এই যে আর, এইখানে যে ভেরিয়েবলটা আমি ব্যবহার করব ওই ভেরিয়েবলটাই আমাকে এখানে লিখতে হবে। আমি যে এখানে স্মল আর দিলাম, আপনি যদি এখানে ক্যাপিটাল আর দেন তাহলে কিন্তু হবে না, কারণ সি হচ্ছে কেস সেন্সিটিভ। আমি আবারও বলতেছি, সি হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় যে কোনো লেটারই ইউজ করতে পারবেন না। আপনি শুরুতে যে লেটার আপনি ডিক্লেয়ার করেছেন সেইভাবেই আপনাকে বাকি সব জায়গায় ইউজ করতে হবে। হ্যাঁ, সো সি হচ্ছে কেস সেন্সিটিভ ভাষা। এই কারণে আপনি যেখানে যে ভেরিয়েবলটা ইউজ করবেন ওরকমই আপনাকে ইউজ করতে হবে। তাহলে এতটুকু তো মোটামুটি আয়তে চলে এসেছে যে আমি ফ্লট এ আর ফ্লট ডাটা টাইপ দিয়ে আমি এ আর এই দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। প্রিন্টএফ দিয়ে আমি এই লেখাটা শো করব। স্ক্যানএফ দিয়ে আমি আর এর মানটা ইনপুট নেব। স্ক্যানএফ দিয়ে আমি আর এর মানটা ইনপুট দেব। আর %f হচ্ছে দশমিক ভ্যালু আসবে, এই কারণে এখানে ফ্লট দিয়ে ডিক্লেয়ার করেছি, এই কারণে স্ক্যানএফ এর ভিতরে আমি %f ব্যবহার করেছি। যে এখন আমার তো ইনপুট নেওয়ার কাজ শেষ। আর এর মান যখন আমি ইনপুট নিয়ে ফেলবো তখন আমার নেক্সট কাজটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করা। এই যে দেখেন a ইকুয়ালস টু পাই, এখানে দেখেন স্টার সাইন দেওয়া। সি প্রোগ্রামে কিছু মানে সাইন আমরা ইউজ করতে পারি না, যেমন গুণ সাইন। হ্যাঁ, ক্রস সাইন আমরা ইউজ করতে পারি না, ক্রস সাইনটা শো করে না সি প্রোগ্রামিংয়ে। এই কারণে এই স্টার সাইনটা ক্রস সাইন হিসেবে কাজ করে। হ্যাঁ, ক্রস সাইন যেহেতু ইউজ করা হয় না, ওই ক্রস সাইনের কাজটাই করে হচ্ছে এই স্টার সাইনটা। সো পাই আর স্কোয়ার মানে কি দুইটা আর না, এই কারণে পাই ইন্টু আর, এই ইন্টু হচ্ছে স্টার সাইন। ওকে, আর এখানে এই যে পাই কেন ব্যবহার করেছি পিআই, এই পাইটা কিন্তু এই যে এই পাই 3.1416 এই মানটা
এখানে দেওয়ার জন্য। এই পায়ের মান কিন্তু আমি স্ক্যানএফ দিয়ে নেইনি। কেন নেইনি? কারণ আমি তো আগেই ডিফাইন করে দিয়েছি যে পায়ের মান এত হবে, এই কারণে আমরা আর পায়ের মানটা স্ক্যানএফ দিয়ে নেইনি। ওকে, আর এর মান তো আমরা স্ক্যানএফ দিয়ে নিয়েছি। সো এই জিনিসটা আমার এখন ক্যালকুলেট হয়ে গেল। ওকে, যেহেতু আর এর মান আমি ইনপুট নিয়ে ফেলেছি আর পায়ের মানও আমি জানি, সো এরিয়ার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। ক্যালকুলেট করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কোন ভেরিয়েবলের ভিতরে স্টোর থাকবে? এ ভেরিয়েবলের ভিতরে স্টোর থাকবে। দ্যাট মিনস আমাকে যদি আউটপুটে শো করতে হয় এরিয়ার রেজাল্টটা, তো আমাকে কি করতে হবে? এই এরিয়াটাকে আমাকে লিখতে হবে, তাহলে আমার আর রেজাল্টটা শো করবে। সো দেখেন এই যে নেক্সট লাইনে প্রিন্টএফ দিয়ে তারপরে যে স্ল্যাশ এন তো আমরা জানি কি কাজ করে। এরপরে দেখেন এরিয়া অফ এ সার্কেল, এই লেখাটা আমাকে শো করবে স্ক্রিনে। শো করার পর আমাকে তো রেজাল্ট একটা ভ্যালুও তো প্রদর্শন করবে, তাই না? ভ্যালুও তো আমাকে দেখাতে হবে। সেই ভ্যালুটা দেখানোর জন্য এই যে দেখেন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এই পার্সেন্টেজটা হচ্ছে দেওয়ার মানেই হচ্ছে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা সে এখানে দেখাবে। আর এরপর দেখেন কমা দিয়ে এ লিখেছি। এ কেন লিখেছি? কারণ এই রেজাল্টটা আমার কোন ভেরিয়েবলের ভিতরে স্টোর আছে? এ ভেরিয়েবলের ভিতরে স্টোর আছে। সো আমাকে এ লিখতেই হবে। এ যদি আমি না লিখি তাহলে তো আমাকে রেজাল্ট দেখাবে না, খুঁজতে থাকবে কোথায় আছে সেই রেজাল্টটা, কোন ভেরিয়েবলের ভিতরে রেজাল্টটা আছে সেটা সে খুঁজতে থাকবে। এ কারণে সে কোনো রেজাল্টই দেখাতে পারবে না। সো আমাকে এই এ ভেরিয়েবল, এখানে যে ভেরিয়েবলই আপনি ইউজ করেন না কেন ওইটাই আপনাকে এখানে লিখতে হবে। ওকে, বুঝতে পেরেছি তো? এরপরে হচ্ছে আমাদের লাস্টে কাজ শেষ, এই কারণে রিটার্ন 0। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আপাতত মোটামুটি বুঝতে পেরেছি তো না? কোনো প্রবলেম নেই, আপনারা আবার একটু রিপিট করবেন আমার লেকচারটা, বুঝবেন কিভাবে কি কাজ করা হয়েছে। আমরা আরও কিছু প্রোগ্রাম দেখব, আরও কিছু কোড দেখব কিভাবে হয়। আস্তে আস্তে যখন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু নিয়ম কিন্তু, রুলস কিন্তু অ্যাবসোলুট। হ্যাঁ, কেউ আমাকে এই যে হ্যাশট্যাগ include.h ব্যবহার করতেই হবে। যদি কোনো আমার গ্লোবাল ভেরিয়েবল থাকে তাহলে আমাকে হ্যাশট্যাগ ডিফাইন দিয়ে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্ট মেইন লিখতেই হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কীরকম টাইপের আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি ওটা আমাকে লিখতে হবে। যেহেতু আমি দশমিক টাইপের দিয়েছি এই কারণে আমাকে ফ্লোট টাইপের ডেটা টাইপ ব্যবহার করতে হয়েছে। যদি আমার পূর্ণ সংখ্যা থাকতো তখন আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ দিতাম। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আপনারা ধৈর্য হারাবেন না, ভয় পাবেন না, কঠিন মনে করবেন না। হ্যাঁ, কঠিন মনে করলেই দেখবেন সব কিছু কঠিন হয়ে গেছে। ওকে, তো কঠিন না মনে করে আপনারা একটু প্র্যাকটিস করতে থাকবেন। যখন যে ক্লাসটা আমরা করতেছি, যা কিছু আমরা দেখাচ্ছি ওগুলো একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন ইজি হয়ে যাবে। সো এই কোডটা আমরা এখন একটু আবার সেই কোড ব্লকসে গিয়ে দেখব যে কোড ব্লকসে কিভাবে করা হয়েছে, এটা রান করলে কি হবে। স্লাইডে এই যে স্ক্রিনশট নিয়ে আপনাদের আর কি দেখাচ্ছি। এই যে তো এই কোডটা আমি সেভ করেছি circle.cpp দিয়ে। হ্যাঁ, এই কোডের নাম আমি সার্কেল দিয়েছি আর .cpp হচ্ছে কোডের এক্সটেনশন। ওকে, তো এরপরে তো এই যে হ্যাশট্যাগ include.stdio.h যে ডিফাইন দিয়ে পায়ের মান আমি ডিফাইন করেছি, তারপরে যে ইন্ট মেইনের ভিতরে ওই সম্পূর্ণ কোডটা আমি লিখেছি। এরপরে দেখেন এই কোডটা আমি যখন রান করব তখন ফার্স্টে এই কম্পাইলার বক্সটা দেখাবে। হ্যাঁ, এই যে এখানে যে ছোট করে কম্পাইলার বক্সটা আমি রাখলাম, এটা হচ্ছে প্রথম যখন আমি এই কোডটা রান করাবো তখন এই কম্পাইলার বক্সটা দেখাবে। এই কম্পাইলার বক্সে কি লেখা আছে? ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। বুঝতে পেরেছেন তো? এই যে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস কেন এসেছে? কারণ আমি কিন্তু লিখেছিলাম যে প্রিন্টএফ /n দিয়ে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। আমি যদি এই প্রিন্টএফ ফাংশনটা না ইউজ করতাম তাহলে কিন্তু আমার এই লেখাটা দেখাতো না। বুঝতে পেরেছেন তো? তো যখনই আমি দেখলাম যে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস লেখা আছে, তার মানে কি বলতেছে? আমাকে রেডিয়াসের মানটা ইনপুট দিতে হবে। ওই ইনপুটের জন্যই কিন্তু আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করেছি। আর স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করার পরেই এই যে দেখেন এই কম্পাইলার বক্সে এই যে দেখেন ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, এখানে আমি কত ইনপুট দিয়েছি? 5.6। এই 5.6টা আমি
এই 5.6টা আমি কিভাবে ইউজ করে ইনপুট দিতে পেরেছি, আমি এই যে স্ক্যানে ব্যবহার করেছি দেখেই কিন্তু আমি 5.6টা ইনপুট দিতে পারলাম। ওকে, তো এই 5.6টা যখনই আমি ইনপুট দিয়েছি, এরপর আমি ইন্টার প্রেস করার পরে আমাকে এই যে এই রেজাল্টটা দেখাবে। এই রেজাল্টটা দেখাবে কারণ সে এখানে এই যে রেজাল্টটা সে ক্যালকুলেট করে ফেলেছে। এই ক্যালকুলেট করার পর এই রেজাল্টটা আমি আবার প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে শো করতে চাচ্ছিলাম। এ কারণে এই যে দেখেন প্রিন্টএফ ফাংশনে যে লিখেছিলাম এরিয়া অফ এ সার্কেল, তারপরে হচ্ছে যে %f দেওয়া, এরপরে a ভেরিয়েবল ইউজ করা, এই কারণে আমাকে এই রেজাল্টটা তারা শো করেছে যে এরিয়া অফ এ সার্কেল হচ্ছে 98.520569। আপনারা ক্যালকুলেটরেও ক্যালকুলেট করে দেখতে পারেন, একদম ঠিক রেজাল্টই এসেছে। সো বুঝতে পেরেছেন তো মোটামুটি কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি কোডগুলো, কোড ব্লকসে সফটওয়্যারে কিভাবে সি প্রোগ্রামিংগুলো কাজ করে, এগুলোই হচ্ছে এভাবেই হচ্ছে আর কি কাজ করা হয়। তো আপনারা দেখবেন ভালো করে কিভাবে কোডগুলো করা হচ্ছে, খাতায় লিখবেন। হ্যাঁ, এই কোডগুলো কিন্তু আপনাদের এক্সামে যেহেতু আসে, তো খাতায় খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ছোটোখাটো ভুলগুলো কিন্তু আমাদের সবারই চোখে পড়বে, আপনারা তো নতুন, এই কারণে আপনাদের চোখে পড়বে না, বাট যখন আপনারাও আমাদের মতো ইউজ টু হয়ে যাবেন প্র্যাকটিস করতে করতে, তখন আপনাদেরও চোখে পড়বে যে ও আমি তো সেমিকোলন দেইনি, আমি তো কমা দেইনি, আমি তো আন্ডারস্কোর দেইনি। হ্যাঁ, এগুলো কিন্তু এক্সামে চেক করা হয়। কোডে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু পার্শিয়াল মার্কিং করা হয়, হ্যাঁ, নাম্বার কাটা হয়। বুঝতে পেরেছেন তো? আমার সাজেশন এটাই থাকবে যে আপনারা খাতায় খুব ভালো করে খাতায় প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনাদের কলেজ লেভেলে কলেজ লেভেলে হচ্ছে প্র্যাকটিক্যালি এগুলো খুব কম আপনাদের দেখাতে হয়, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে যারা উঠবেন, যারা আমরা সায়েন্সে পড়াশোনা করতেছি, যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে ইউনিভার্সিটিতে, সিএসসি, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসিতে যারা পড়াশোনা করতে চায়, তারা কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি অনেক কাজ করতে হবে এগুলো নিয়ে। হ্যাঁ, তো আপনারা যদি কলেজ লেভেলে এটা খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসেন, খুব ভালো করে যদি আপনারা প্রিপেয়ার করে ফেলেন, তাহলে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সিএসসিতে যদি আপনারা পড়াশোনা করতে চান, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আমি এটা বলতেছি কারণ আমিও তো সিএসসিতে ছিলাম, তো আমাদের সময় তো কলেজ লেভেলে আইসিটি ছিল না, এই কারণে মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি খুবই ভয় পেয়েছিলাম যে আমি কিভাবে ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়াশোনা করব, কিভাবে কোডগুলো করতে হয়, খুবই ভয় পেয়েছিলাম। কিন্তু দেখেন আপনাদের জন্য এখন খুবই ইজি হয়ে গিয়েছে। ওই ভয়টা কাটানোর জন্যই অ্যাকচুয়ালি আপনাদের এই কলেজ লেভেলে আইসিটি সাবজেক্টটা দেওয়া হয়েছে, যাতে করে আপনারা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্র্যাকটিক্যালি আরও ভালো করে এই কাজগুলো করতে পারেন, আর আপনারা খুব ভালো জব করতে পারেন। ওকে, বুঝতে পেরেছি তো? আচ্ছা, তো আজকের এই পর্যন্তই থাকবে। এই দুটো প্রোগ্রাম আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, আর আমি কিছু এইচডাব্লিউ এইচডাব্লিউ দুটা করবেন। হ্যাঁ, এখানে দুটা হোমওয়ার্ক দেওয়া আছে, প্রোগ্রাম 3 আর প্রোগ্রাম 4। প্রোগ্রাম 3তে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো। এখানে কিন্তু অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কিন্তু আমরা আগেই দেখে এসেছি, তাই না? সো আপনাদের নতুন করে কি কাজ করতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে। তো আপনারা যদি ওই যে প্রোগ্রাম 1 আর প্রোগ্রাম 2টা ভালো করে বুঝে যান, তাহলেই কিন্তু প্রোগ্রাম 3টাও লিখতে পারবেন। সি প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় আমি এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ওয়েডথ, আর পরিসীমার জন্য হচ্ছে পি ইকুয়ালস টু 2 ইন্টু এল প্লাস ডাব্লিউ। তো এই দুটো ইকুয়েশনই কীভাবে আপনারা সি প্রোগ্রামে করার সময় লিখবেন, এগুলোই কিন্তু আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, সেমভাবে এই যে প্রোগ্রাম 4, এইটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আপনারা হোমওয়ার্ক করবেন, আমি বারবার বলতেছি হোমওয়ার্ক করবেন, প্র্যাকটিস করবেন, আমাকে দেখাবেন। হ্যাঁ, যা এই দুটা হোমওয়ার্ক করে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবেন, আমাকে জানাবেন যে প্রবলেম কোথায় হচ্ছে, তাহলে কিন্তু আমি সলভ করে দিতে পারবো। আর আপনারা যদি বসে থাকেন তাহলে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে আপনাদের জন্য এই চ্যাপ্টারটা কন্টিনিউ করা। ওকে, বুঝতে পেরেছি তো আমার কথাগুলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।